আপনারা কি কখনো ভেবে দেখেছেন এমন একজন নেতার কথা যিনি একই সাথে রাশিয়ার পুতিনকে ফোন করেন, আবার ইউক্রেনের জেলেন্সকির সাথেও কথা বলেন এবং দুজনেই তার ফোন ধরতে বাধ্য হন? বর্তমান বিশ্বের এই চরম অস্থিরতার মাঝে, যেখানে বড় বড় শক্তিগুলো একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছে, সেখানে একজন মানুষ খুব নিঃশব্দে নিজের এক বিশাল প্রভাব তৈরি করেছেন। তিনি হলেন রেসেপ তাইয়িপ এরদোয়ান। আজ আমরা উন্মোচন করব কিভাবে এরদোয়ান গ্যাস রুট, ড্রোন ডিল আর কৌশলী কূটনীতি দিয়ে নিজের এক অদৃশ্য সাম্রাজ্য গড়ে তুলেছেন, যা পশ্চিমা বিশ্ব কল্পনাও করতে পারেনি। বিশ্ব রাজনীতির বর্তমান গোলযোগের মাঝে এরদোয়ান নিজেকে এমন এক অবস্থানে নিয়ে গেছেন যেখানে তাকে পাশ কাটিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া বিশ্বের প্রধান শক্তিগুলোর জন্য ক্রমেই কঠিন হয়ে পড়ছে। ইউক্রেন যুদ্ধের সময় যখন পুরো পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, এরদোয়ান তখন বেছে নিয়েছিলেন এক অত্যন্ত সূক্ষ্ম কৌশল। তিনি একদিকে ইউক্রেনকে বায়রাক্তার টিভি 2 ড্রোনের অনুমোদন দেন, যা যুদ্ধের ময়দানে কিংবদন্তি হয়ে ওঠে। অন্যদিকে ঠিক একই বছর তিনি রাশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা দিতে রাজি হননি, বরং রাশিয়ার সাথে বাণিজ্য বাড়িয়ে দিয়েছেন এবং তুর্ক স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে রাশিয়ান গ্যাস তুরস্কের মাটি হয়ে সরাসরি ইউরোপে পৌঁছানো নিশ্চিত করেছেন। এটি কেবল সাধারণ কূটনীতি নয়, এটি হল একটি অত্যন্ত সুপরিকল্পিত অবস্থান, যেখানে তুরস্ক কোনো পক্ষ বেছে নিচ্ছে না, বরং নিজেই একটি পক্ষ হয়ে উঠছে যাকে সবাই গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে। এরদোয়ান খুব ভালো করেই জানেন যে যদি আপনি সাপ্লাই চেইন, আকাশপথ আর শস্য সরবরাহের পথ নিয়ন্ত্রণ করেন, তবে যুদ্ধের চূড়ান্ত ফলাফল আপনার হাতেই থাকে। আধুনিক যুদ্ধের ময়দানে শ্রেষ্ঠত্ব এখন আর শুধু ট্যাঙ্ক বা সৈন্য দিয়ে মাপা হয় না, এটি মাপা হয় কার নিয়ন্ত্রণে আকাশপথ রয়েছে তা দিয়ে। যখন বিশ্বের বড় বড় সামরিক শক্তিগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের F-35 প্রোগ্রাম বা পুরনো আমলের প্রতিরক্ষা বাজেট নিয়ে ব্যস্ত ছিল, তুরস্ক তখন নিঃশব্দে গড়ে তুলছিল পৃথিবীর অন্যতম অ্যাজাইল এবং সাশ্রয়ী ড্রোন শিল্প। তাদের তুরুপের তাস হল বায়রাক্তার টিভি 2, যা একটি অত্যন্ত শক্তিশালী এবং নিখুঁত ড্রোন। মজার ব্যাপার হল, এই ড্রোন কোম্পানির পরিচালক হলেন সেলজুক বায়রাক্তার, যিনি এরদোয়ানের নিজের জামাতা। এই ড্রোনগুলো সিরিয়া, লিবিয়া এবং আজারবাইজানের নর্নো কারাবাখ যুদ্ধে নিজেদের সামর্থ্য প্রমাণ করার পর ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে কিংবদন্তি হয়ে ওঠে। মাত্র কয়েক মিলিয়ন ডলার মূল্যের এই ড্রোনগুলো দিয়ে ইউক্রেন রাশিয়ার বিশাল বিশাল সামরিক বহর, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং এমনকি যুদ্ধজাহাজও ধ্বংস করে দিয়েছে। 2024 সাল নাগাদ তুরস্ক 30টিরও বেশি দেশে এই ড্রোন রপ্তানি করছে, যার মধ্যে পোল্যান্ডের মতো ন্যাটো মিত্র এবং আফ্রিকার অনেক দেশও রয়েছে। এরদোয়ান শুধু ড্রোন বিক্রি করছেন না, তিনি এর মাধ্যমে একটি স্থায়ী অনুগত ক্লায়েন্ট নেটওয়ার্ক তৈরি করছেন। যে দেশ আপনার ড্রোন কেনে, তারা পরোক্ষভাবে আপনার প্রযুক্তি, পার্টস এবং সামরিক কৌশলের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এভাবে মাত্র কয়েক বছরে তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি 3 গুণ বেড়ে 2023 সালে $5.5 বিলিয়ন পৌঁছেছে। এমনকি 2023 সালে তিনি একটি বিশাল বায়কার ডিফেন্স জোন তৈরির প্রস্তাব দেন, যা পুরো অঞ্চলের ড্রোন চাহিদা মেটাবে। জ্বালানি বা এনার্জি সেক্টরেও এরদোয়ান এক দুর্দান্ত চাল দিয়েছেন। যেখানে পৃথিবীর বেশিরভাগ দেশ জ্বালানি আমদানি করে, সেখানে এরদোয়ান তুরস্ককে এমন এক দেশ হিসেবে গড়ে তুলেছেন যা জ্বালানির প্রবাহ নিয়ন্ত্রণ করে। ইউক্রেন যুদ্ধের ফলে ইউরোপ যখন ভয়াবহ জ্বালানি সংকটে পড়ল এবং গ্যাসের দাম 300% বেশি বেড়ে গেল, তখন এরদোয়ান পাইপলাইন নিয়ে দৃশ্যপটে হাজির হলেন। রাশিয়ার তুর্ক স্ট্রিম পাইপলাইনের কার্যকর নিয়ন্ত্রণের একটি বড় অংশ এখন তুরস্কের হাতে।
2023 সাল নাগাদ দক্ষিণ ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানির প্রায় ৪৫% তুরস্কের পরিকাঠামোর মাধ্যমেই যাচ্ছিল। এরদোয়ান নিজেকে কেন রাশিয়া বিপজ্জনক এমন সময়ে তুরস্কের পাইপলাইন নিয়োগের জন্য সজাগ করলেন? এরদোয়ান নিজেকে কেবল একজন ট্রানজিট দেশ হিসেবে রাখেননি, বরং তিনি তুরস্কের উপকূলে বিশাল এলএনজি টার্মিনাল তৈরি করেছেন। এর ফলে তিনি রাশিয়া ছাড়াও কাতার, আমেরিকা এবং আজারবাইজান থেকে গ্যাস এনে তা পুনরায় রপ্তানি করার ব্যবস্থা করছেন। তার সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক ছিল ইস্তাম্বুল গ্যাস হাব পরিকল্পনা। এর মাধ্যমে তিনি তুরস্ককে জ্বালানি কেনাবেচার প্রধান কেন্দ্রে পরিণত করতে চান, যেখানে তুরস্ক নিজেই জ্বালানির দাম নির্ধারণে ভূমিকা রাখবে। আজারবাইজান থেকে শুরু করে ইরান এবং এমনকি ইসরায়েলও এখন তুরস্কের এই অবকাঠামো ব্যবহার করতে আগ্রহী। তিনি ধীরে ধীরে ইউরোপের জ্বালানির গেটকিপারে পরিণত হয়েছেন, যেখানে তাকে ছাড়া বড় কোনো শক্তি এই অঞ্চলে জ্বালানি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে। এরদোয়ানের এই শক্তির পেছনে শুধু অস্ত্র বা গ্যাস নেই, আছে ইতিহাস আর সংস্কৃতির এক বিশাল প্রভাব। অটোমান সাম্রাজ্য একসময় ৩ মহাদেশ জুড়ে রাজত্ব করত। এরদোয়ান সেই ইতিহাসকে সরাসরি ফিরিয়ে আনার কথা বলেন না, কিন্তু তিনি এমনভাবে কাজ করেন যেন সেই হারানো প্রভাব আধুনিক যুগে আবারও প্রাসঙ্গিক হয়ে ওঠে। সোমালিয়া, লিবিয়া, নাইজার এবং চাদের মতো দেশগুলোতে যখন পশ্চিমা দেশগুলো তাদের প্রভাব হারাচ্ছিল, এরদোয়ান তখন সেখানে স্কুল, মসজিদ আর নানা সাহায্য সংস্থা নিয়ে পৌঁছে গেছেন। সোমালিয়াতে তুরস্কের সবচেয়ে বড় বিদেশি সামরিক ঘাঁটি রয়েছে এবং তারা সে দেশের এলিট ফোর্সকে প্রশিক্ষণ দিচ্ছে। নাইজারে তুর্কি ইঞ্জিনিয়াররা রাস্তা বানাচ্ছে, যা কারেন্সি সোয়াপ ডিলের মাধ্যমে অর্থায়ন করা হয়েছে। এর পাশাপাশি তার একটি বড় অস্ত্র হল তুরস্কের টেলিভিশন নাটক বা সিরিয়াল। 2024 সালে তুরস্কের মিডিয়া রপ্তানি $600 মিলিয়ন ছাড়িয়ে গেছে, যা বিশ্বে আমেরিকার পরেই দ্বিতীয়। এই নাটকগুলোর মাধ্যমে তিনি বিশ্বজুড়ে তুরস্কের ইতিহাস আর গৌরবের এক চিত্র ছড়িয়ে দিচ্ছেন এবং বিভিন্ন দেশের মানুষের রাজনৈতিক চিন্তাধারায় প্রভাব ফেলছেন। বিশেষ করে মধ্য এশিয়ার তুর্কিক দেশগুলোর সাথে তিনি অর্গানাইজেশন অফ টার্কিক স্টেটসের মাধ্যমে একটি শক্তিশালী সাংস্কৃতিক এবং বাণিজ্যিক জোট গড়ে তুলছেন। তিনি কোনো সরাসরি দখলদারি ছাড়াই এক নতুন ধরনের ভূ-সাংস্কৃতিক নেটওয়ার্ক তৈরি করেছেন। এরদোয়ান কখনো ন্যাটোর অনুগত সঙ্গী হয়ে থমকে থাকেননি। 2023 সালে তিনি আনুষ্ঠানিকভাবে ব্রিক্স এ যোগ দেওয়ার আবেদন করে পুরো বিশ্বকে চমকে দিয়েছেন। ব্রিক্স জোটটি বর্তমানে ক্রয় ক্ষমতা বা পিপিপি অনুযায়ী বৈশ্বিক অর্থনীতির প্রায় 1/3 প্রতিনিধিত্ব করে। ন্যাটোর সদস্য দেশগুলো যখন এটি দেখে অবাক হচ্ছিল, এরদোয়ান তখন ব্রিক্স নেতাদের সাথে হাত মেলাচ্ছিলেন এবং বিকল্প পেমেন্ট সিস্টেম ও ডিজিটাল কারেন্সির মাধ্যমে বাণিজ্যের পথ খুঁজছিলেন। 2025 সাল নাগাদ তুরস্কের বাণিজ্যের 56% হচ্ছে ব্রিক্স বা তার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে। তুর্কি ব্যাংকগুলো এখন আমেরিকার সুইফট সিস্টেম বাদ দিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করছে, যাতে ওয়াশিংটনের অনুমোদনের প্রয়োজন না হয়। একই সাথে তিনি চীন থেকে ইউরোপ পর্যন্ত একটি মিডল করিডোর তৈরির কাজ করছেন, যা রাশিয়ার মাটি এড়িয়ে চলবে। তিনি ন্যাটোর ভেতরে থেকেও নিজের গুরুত্ব বাড়িয়ে চলেছেন। সুইডেন যখন ন্যাটোতে যোগ দিতে চাইছিল, তিনি তা আটকে দিয়েছিলেন যতক্ষণ না তিনি নিজের পছন্দের শর্তগুলো এবং প্রতিরক্ষা চুক্তি আদায় করে নিতে পেরেছেন। তার কৌশল খুব সহজ। আপনি যদি অপরিহার্য হন, তবে আপনাকে সবসময় সবার কথা মানতে হবে না, বরং আপনি নিজের শর্তে বিশ্বকে চালাতে পারেন। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, তুরস্কের অর্থনীতির বর্তমান অবস্থা দেখে এরদোয়ান কিভাবে ক্ষমতায় টিকে আছেন। 2018 সাল থেকে লিরার মান 80% বেশি কমে গেছে এবং মুদ্রাস্ফীতি 70% ছাড়িয়ে গেছে। তবুও 2023 সালের নির্বাচনে তিনি আবারও জয়ী হয়েছেন।
এর কারণ হল তিনি তুরস্কের অর্থনীতিকে একটি বিশেষ সিস্টেমের মধ্যে নিয়ে এসেছেন, যেখানে দেশের বড় বড় সম্পদ তার সরাসরি নিয়ন্ত্রণে থাকে। তুরস্ক ওয়েলথ ফান্ডের মাধ্যমে তিনি এয়ারলাইন্স, টেলিকম এবং ব্যাংকগুলো নিজের ছত্রছায়ায় রেখেছেন। তিনি সংবাদ মাধ্যমকে এমনভাবে নিয়ন্ত্রণ করেন যে সাধারণ মানুষের কাছে তার সফলতার গল্পই বেশি পৌঁছায়। এমনকি 2023 সালে ৭৪% মিডিয়া বিজ্ঞাপন রেভিনিউ গিয়েছে সরকার সমর্থিত আউটলেটগুলোতে। যখন অর্থনীতি খারাপ হয়, তিনি বিদেশি ষড়যন্ত্রের কথা বলে মানুষের জাতীয়তাবাদকে জাগ্রত করেন। তিনি সেন্ট্রাল ব্যাংকের সুদের হার কমিয়ে দেওয়ার এক বিতর্কিত নীতি মেনে চলেন, যা সাধারণ অর্থনীতির নিয়মের বাইরে। তিনি মানুষের সামনে এই বিশ্বাস তৈরি করেছেন যে এরদোয়ান থাকলে সমস্যা আছে ঠিকই, কিন্তু এরদোয়ান না থাকলে দেশ পুরোপুরি বিশৃঙ্খলায় ডুবে যাবে। সবশেষে বলা যায়, এরদোয়ান কোনো সবচেয়ে ধনী দেশ বা সবচেয়ে বড় সেনাবাহিনীর নেতা না হয়েও নিজেকে বর্তমান বিশ্বের এক অনিবার্য চরিত্রে পরিণত করেছেন। তিনি প্রমাণ করেছেন যে আপনি যদি বৈশ্বিক সাপ্লাই চেইন আর গুরুত্বপূর্ণ করিডোরগুলোর চাবিকাঠি নিজের হাতে রাখতে পারেন, তবে পুরো বিশ্ব আপনার কথা শুনতে বাধ্য। তিনি নিজের জন্য কোনো ভৌগোলিক সীমানা বাড়াননি, বরং তিনি গড়ে তুলেছেন এক প্রভাবের সাম্রাজ্য, যা নেটওয়ার্ক আর ড্রোন এবং জ্বালানি অবকাঠামোর ওপর দাঁড়িয়ে আছে। ক্ষমতা সবসময় যুদ্ধের ময়দানে আসে না, মাঝে মাঝে তা আসে একটি নিখুঁত সময়ের নীরবতা আর একটি কৌশলী চুক্তির মাধ্যমে।